নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে আজকের নিবেদন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি সামাজিক গল্প, হারানের নাচ জামাই। শুনতে থাকুন হারানের নাচ জামাই। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল। সঙ্গে জোরদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম ছেঁটে ফেলে ঊর্ধ্বশ্বাসে 3টি দিন রাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে খাঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাঁখ আর উলুধ্বনিতে আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল গ্রামের কাছাকাছি পুলিশের আবির্ভাবের। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গাঁ ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গাঁ শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায়, হঠাৎ হানা দিয়েও পুলিশ সহজে তার পাত্তা পায় না। 1.5 মাস চেষ্টা করে পারেনি। ভুবন এ গাঁ ও গাঁ করে বেড়াচ্ছে যখন খুশি। কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ আর করল না। শটান গিয়ে ঘেরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটি হারানের ঘর। বোঝা গেল আটঘাট আগে থেকে বাঁধাই ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে। খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকালে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যার পরে তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। এমনই কি কেউ আছে তাদের এই গায়ে? শীতের তেভাগা চাঁদের আবছা আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবে সাঁঝের পর কে গাঁ ছেড়ে বাইরে গিয়েছিল। জানা যাবেই, এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেখালো কোন হালা পিঁপড়ার পাখা উঠছে, দেখালো। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গাঁ থেকে। গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে। কোনো গায়ে সে ধরা পড়েনি। শালিগঞ্জ থেকে তাকে পুলিশে নিয়ে যাবে? তাদের গায়ের এ কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান। সে জানটা দেবে এই আপনজনটার জন্যে। শীতে আর ঘুমে অবস্প্রায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠে। লাঠি, সড়কি, দা, কুড়ুল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা 8 মশাল পুলিশ সঙ্গে এনেছিল, 3-4টে টর্চ। হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপ দপ করে মশালগুলি তারা জেলে নেয়। দেখা যায় সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টির নায়ক মনমথকে তাই জিজ্ঞেস করতে হয়, হারান দাসের কোন বাড়ি? তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গন্ডা হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, কোন হারান দাসের কথা কন?
গালে একটা চাপড় খেয়ে এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল, দম আটকে আটকে এমন সে ঘন ঘন উকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো। বোবা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখড় হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, তুমি উঠলে কেন কাউদিকে? বলে, কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়োর। চোখে যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে হারান। কি হয়েছে ভালো বুঝতেও বোধহয় পারেনি, শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছাবে বাইরে যারা বেড় দিয়েছে। দু এক দণ্ড চেঁচাইলে যে বুঝবে তাও নয়। তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না। এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা, এই বুড়ো বাপটার তোরই ভাবনা। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, এ হাসির কথা না, গুলিও করতে পারে। দেখুন মাত্র কইব হাঙ্গামা করছিলেন। তাড়াতাড়ি একটা কুপি জ্বালে ময়নার মা। হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, আহ, ভালো শাড়িখানা পরতে পারলে না? বলছো নাকি? ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে। ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলো ভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি। বলে, ঘুমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা। শোনেন, আপনার নাম হইল এই জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতে টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা কি রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবা বেশ আর কদম ছাঁটা চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাইঙ্গা রুইখা আইতেছে। তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গাঁর মাইনসের সাড়া নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20টা খুন জখম হইব নির্ঘাত। আমি যাই, সামলাই গিয়া। থামেন আপনে, বসেন। ময়নার মা বলে, দেখেন কি হয়। সদেড়েক চাষি চাষাড়ে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মনমথও জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে। 2-4 জন শুধু পাহারায় আছে বাড়ির পাশে ও পিছনে। বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায়। 10টি বন্দুকের জোর মর্মথের। তার নিজের রিভলভার আছে, তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করেছে স্পষ্টই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুমজারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিণামটাও। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের
দস্তখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে। এতে বাধা দেওয়া, হাঙ্গামা করা উচিত নয়। তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশি করতে দিব না। প্রায় 200 গলা সাই দেয়, দিব না, দিব না। এমনই যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মনমতো হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার। ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্থ থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল। রদিকে তোমরা হাঙ্গামা কইরো না, মোর ঘরে কোনো আসামি নাই। চোর ডাকাইত রাখি যে ঘরে আসামি রাখুম? বিকালে জামাই আছে, শুয়াইছি মাইয়া জামাই রে। দারোগা বাবু তল্লাশ করতে চান, তল্লাশ করেন। মনমথ বলে, ভুবন মন্ডল আছে তোমার ঘরে? ময়নার মা বলে, দেখো নাই স্যার, তল্লাশ করেন। ভুবন মন্ডল কেডা? নাম তো শুনি নাই বাপের কালে। মাইয়ার বিয়া দিলাম বৈশাখে। 2 ভরি রূপা কম দিছি কেন? জামাই ফিরা তাকায় না। 2 ভরির দাম পাইটা দিছি, তবে আই জামাইয়ের পায়ের ধুলা দিছে। আপনারে কম কি দারোগা বাবু? মাইয়াটা কাইন্দা মরে। মাইয়া যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা। মনমথ বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গৌর সাউ হেঁকে বলে, এত চুপে চুপে আসে কেন জামাই? ময়নার মা গা চলে যায়। ময়নার মা বলে, সদর দিয়ে আইছে। তোমার একটা মাইয়ার 7টা জামাই চুপে চুপে আসে। মোর জামাই সদর দিয়ে আইছে। গৌর আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্ত শব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটিমাত্র আওয়াজের মতো। ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মর্মথের। পিচুডির মতো চোখে এঁটে যেতে যায় ঘোমটা পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটি। সে যেন কবিতা। বিয়ে পাস মন্মথের কাছে যেন চোরাই স্কচ হুইস্কির পেক, যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিষ্ট অফিসিয়াল জীবনে 1 ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্ত মাঝবয়সী চাষাড়ে লোকটা এর স্বামী। ওর আদরেই মেয়েটার এই আলুথালু বেশ। তবু মন্মথ জেরা করে, সংশয় মেটাতে গাঁয়ের 2 জন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে। কিন্তু খোঁচা খোঁচা গোঁপদাড়ি ভরা মুখ, রুক্ষ এলোমেলো একমাথা চুল, মোটেই তাকে দেখায় না নতুন জামাইয়ের মতো। মনমথ গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, জিগান মিছা, কানে শোনে না, বদ্ধ কালা। ও, মনমথ বলে। ভুবন ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে পাইতাম না কর্তা। মিচা কইয়া আনছে আমারে। সারাইলের হাটে আইছি, থাইরেন পোলারে দিয়া খবর দিলেন মাইয়া নাকি মরো মরো। তখন যাই এখন যায়। তুমি অমনি ছুটে এলে। আসুম না, রতি ভরি সোনার উপা যা দিব কইছিল তাও ঠেকাই নাই বিয়াতে। মইরা গেলে গাও থাইকা খুইলা নিলে আর পামু? হো, তাই ছুটে এসেছো। তুমি হিসেবি লোক বটে। মনমথ বলে ব্যঙ্গ করে। আর কিছু করারই নেই, বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে, কিন্তু হাঙ্গামা হবে। 2 পা পিছু হটে এখনো চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর
কেমন যেন উগ্র মরিয়া ভাব, ভয় ডর নেই। ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকানোর মতো আড়ালও যে ঘরে নেই, সে ঘরেও কাঁথা কানি হাড়ি পাতিল জিনিসপত্র ছত্র খান করে খোঁজা হয় মানুষকে। মনমথ থাকে হারানের বাড়িতেই, অল্প নেশায় রঙিন চোখ। এসব কাজে বেরোতে হলে মনমথ অল্প নেশা করে। মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য। চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা, উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মনমথ আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরছে, শোনা গিয়া বাছা, তুমিও শুইয়া পড়ো বাবা। আপনি অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ুক। কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাই রে। ময়নার মা গলা ধরে যায়। আপনারে কি কম দারোগা বাবু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভুবন যায় না। আরো দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে। তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, সব গিয়া কারাইয়া কি করবা, যা বন্ধ কইরা শো। তখন তাই করে ভুবন। যতই তাকে জামাই মনে না হোক, এরপর না মেনে কি আর চলে যে সে জামাই। মনমথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায়। পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরদিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে। দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছয়। গায়ে গায়ে লোকে বলা বলি করে ব্যাপারটা, আর হাসিতে ফেটে পড়ে, বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বাটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা। সে যেমন রসিকতাও জানে, কে তা ভাবতে পেরেছিল। গায়ের মেয়েরা আসে দলে দলে। অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসিতে খুশিতে উচ্ছল। মোক্ষদার মা বলে এক গাল হেসে গালে হাত দিয়ে, মা গো ময়নার মা, তোর মধ্যে এত। খেন্তি বলে ময়নাকে, কিলো ময়না, জামাই কি কইল, দিচ্ছে কি? লাজে ময়না হাসে। বেলা পড়ে এলে কাল যে সময় ভুবন মণ্ডল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27। বেটে খাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘর কাঁচা শার্ট, কাঁধে মোটা সুতির সাদা চাদর। গায়ে ঢুকে গট গট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে। রসিক ডাকে দাওয়া থেকে, জগমোহন নাকি? আরে কখন আইলা? নন্দ বলে, আরে শোনো, তামুক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না। রসিক ভড়কে গিয়ে নন্দকে শুধোয়, কি কাণ্ড বুঝলানি? কেমনে কমু? অবাক হয়ে মুখ চাওয়াচাই করে দুজনে। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সাড়া আসে না, বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্ত ভাবে। একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু বাঁধা দড়ি।
তাদের একজন বলে, বাড়িতে নাই, তুমি কেডা? হারামজাদারে খোঁজো কেন? জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। ও, তুমিও আইছো বেটারে দুখা দিতে? তা ভয় নেই জগমোহনের। তারা আশ্বাস দেয় হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গাঁ থেকে, এখনো ফেরেনি মথুর। কখন ফিরে আসে ঠিকও নেই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর পাবে। সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলবার আগেই তাকেই নয় সুযোগ দেয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার। সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। সাউরি পাইছিলা দাদা একখান, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে, চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাই করে অবাক হয়ে। আচমকা জামাই এলো, মুখ তার ঘন মেঘ। দেখেই ময়নার মা বিপদ গনে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এ সময় এমনি ভাবে জামাই আসবে, এটা অঘটন নয়। বলে, আসো বাবা আসো। ও ময়না, আরে পীড়া দে, ভালো নিয়ে আছে বেবাকে? বিয়াই বিয়ান পোলা মাইয়া আছে। আর একটু ভড়কে যায় ময়নার মা। কত গোসা না জমা আছে জামাইয়ের কাটা ছাটা এই এক কথার জবাবে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পড়ন্ত রোদে লাউ মাছের সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখে চেয়ে দেখবে না শ্বশুর বাড়ি পণ করেছে জগমোহন। লক্ষণ খারাপ। ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই হারামজাদা, আসে নাই, হায় ভগবান। নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়, বিয়ান থেকে দেখে না, উতলা হয়েছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানের নাতির, ময়নার ভাইয়ের, জানতে চাইবে জগমোহন। কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়াইয়া রইলা কেন, বসো বাবা বসো। জগমোহন বসে। ময়নার পাতা পিড়ি সে ছোঁয় না, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলা পারতা। না, যামু গিয়া অখনি। অখনি যাইবা? হ, একটা কথা শুই না আইলাম, মিছানা খাঁটি জিগাইয়া যামু গিয়া। মাইয়া নাকি কার লোকে শুইছিল কাল রাইতে? শুয়েছিল? ময়নার মার চমক লাগে। মোর লাগে শুই মাইয়া, মোর লাগে শুইছিল, আর কার লাগে শুইব? ব্রহ্মাণ্ডের মাইনসে জানছে কার লাগে শুইছিল। চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাই। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গুঁ ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে। বলে, তুমি নিজে মন্দ, অন্যের তাই মন্দ ভাবো। উঠানে মাইনসের গাদা, আমি খাড়া সামনে, এক দণ্ড ঝাপটা দিচ্ছি কিনা দিচ্ছি, তুই দোষ ধরলা? অন্য তো কয় না। অন্যের কি? অন্যের বউ হইলে কইতো। বড় ছোট মন তোমার। আইজ মন্ডলের নামে এমন কথা কইলা, কাল কইবা জুয়ান ভাইয়ের লগে কেন কথা কয়? কন উচিত হো মাইয়া সব বারে, তখন শুধু আর গরম কথা নয়। ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাঁপা গলায় চেঁচায়, আইছে নাকি? আইছে হারামজাদা, হায় ভগবান, আইছে। ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে। ছুটে আসে
পাড়া বেড়ানি, নিন্দা ছড়ানি নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে গো ময়নার মা? নিতাই পালের বউ সুধায়। মায়া কাঁদে কেন? তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মা, ফস করে ওঠে। কাঁদে কেন? ভাইটারে ধয়রা নিচে কাঁদবে না? জামাই বুঝে আইছে খবর পাইয়া। শুনবা বাচ্চা শুনবা, বইতে দাও, জিরাইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। তাকে ঘাঁটাবার সাহস কারো নেই। ময়নার মা মেয়েকে ধমক দেয়। কাঁদিস না, বাপেরে নিয়ে ঘরে গেছিলি, বেশ করেছিলি, কাঁদানের কি? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে। বাপ না? মন্ডল 10 টাকায়ের বাপ, খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মন্ডল আমাকে অন্ন দিচ্ছে, আমাকে বুঝাইছে, সাহস দিচ্ছে, একসাথ করছে, ধান কাটাইছে, না তো চন্ডী ঘোষ নিত বেবাগ ধান। তোমারে কই যোগু, হাতে ধইরা কই, বুঝা দেখো, মিছা গোসা কইরো না। বুঝা কাম নাই, কখন যাই? রাইতরা ঠাইকা যাও, জামাই আইলা গেলা গিয়া মাইনাসে কি কইব? জামাইয়ের অভাব কি, মাইয়া আছে, কত জামাই জুটব। বেলা শেষ হতে না হতে ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে, ঘুঁটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলেই যে গা তোলে জগমোহন তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে। যদি যায় জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে। আর কথা বলে না ময়নার মা। আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মোয়ামুড়ি কিছু জোগাড় করতে হবে। খাক বা না খাক, সামনে ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ছেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো। খাসা আছি, শুয়েছিল তো? না, মা কালীর কিরা, শুই নাই। মার কনে খালি ছাপটা দিছিলাম, বাঁশটাও লাগাই নাই। ছাপ দিছিলাম, শো নাই, বেউলা সত্যি। ময়না তখন কাঁদে। তোমার লগে আজ থেকে শেষ। ময়না আরো কাঁদে। ঘর থেকে হারান কাঁপা গলায় ডাকে, আসে নাই, ছোড়া আসে নাই, হায় ভগবান। থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না, যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের। তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটায় ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায়। জোরদারের সঙ্গে দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে, অবুজ পাষাণ্ড জামাইয়ের সাথে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই, মরণটা আসে নাই, হায় ভগবান। জগমোহন চুপ করেছিল। এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর। ওয়ারে ধরছে কেন? ময়নার কান্না থিতিয়ে এসেছিল। সে বলে, মন্ডল খুড়ার লগে গোদলপাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরছে। কেন ধরছে? কাল জব্দ হয়েছে, সেই রাখে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন, আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাঁসিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে। বলে, মা টাকা মুখে দা। আবার বলে,
রাইত কইরা কেন যাইবা বাবা, থাইকা যাও। থাকনের জোনাই মা দিব্যি দিচ্ছে, তবে খাইয়া যাও। আকা ধরাই পোলাটারে ধইরা নিচে পরানটা পোড়ায় তোমারে রাইখা জুড়ামো ভাবছিলাম। না, রাইত বাড়ি। আবার কবে আইবা? দেখি। উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ থানার সেই রকম সোর ওঠে কাল মাঝরাত্রির মতো। সদল বলে মনমথ আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি কালকের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা, সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মন্ডলের শাশুড়ি? মনমথ বলে ময়নার মাকে। জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে? জামাই, ময়নার মা বলে। বাহ, তোর তোমাকে ভাগ্যি ভালো, রোজ নতুন নতুন জামাই জেটে, আর তুই ছুরি এই বয়সে। হাতটা বাড়িয়েছে মনমথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা কইবেন। বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামে নিয়ে রওনা দেবার সময় মনমথ দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরের ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গাঁয়ের নয়, আশেপাশের গাঁয়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মনমথ। মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গাঁ ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়ো হারান সেইখানের মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে, ছোড়া গেল কই, কই গেল, হায় ভগবান। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।